সালামু আলাইকুম। অনেকেই আছেন এই ভিডিওটি মাত্র ৩ সেকেন্ড দেখে টেনে দিবেন। তাদেরকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসবে এবং এই নলেজটি আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা পড়াশোনা করে থাকেন বা আপনি জব প্রিপারেশন নিয়ে থাকেন অথবা আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন যে আপনি একজন বিগিনার স্টুডেন্ট আপনার কোনো জব নাই অথবা আপনি পড়াশোনা করেন না, তাদের ক্ষেত্রেও এই ভিডিওটি আসলে অনেক কার্যকরী এবং শিক্ষণীয় একটি ভিডিও। এই জন্য আমি রিকোয়েস্ট করব, ফেসবুকে অহেতুক সময় আমরা প্রতিদিন 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 7 থেকে 8 ঘন্টা দিয়ে থাকি, সেখানে মাত্র 6 থেকে 7টা মিনিট আমার জন্য নয় আপনার নলেজের জন্য আপনি যদি জানতে চান তবে অবশ্যই দিবেন, আমি এতটুকু আশা করি। আর ওয়ার্ল্ড পলিটিক্সের যে বিষয়টা, এটা আসলে জানার গুরুত্ব কতটুকু সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। যারা আসলে বুঝেন এটা আসলে এক লাইনে বুঝতে পারবেন। তো আপনারা এখন যে ম্যাপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পৃথিবীর ম্যাপ, এবং আপনারা অবশ্যই জানেন যে পৃথিবীতে 5টা মহাসাগর আছে এবং 7টা মহাদেশ আছে। তার মধ্যে আমরা বাস করি এশিয়া মহাদেশে। তো আমি আসলে এখানে যদি শুধুমাত্র একটা সিঙ্গেল দেশের যদি আপনার ইতিহাস বলতে চাই এবং একটা একটা করে আগাতে চাই, তাহলে আসলে একদিন না কয়েকদিনেও আমি আসলে শেষ করতে পারবো না, শুধুমাত্র যদি আপনাদেরকে বেসিক যদি বিশ্ব রাজনীতির ধারণাটা আমি দিতে চাই। তো যার জন্য আমি শুধুমাত্র আজকে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, অর্থাৎ একদম পৃথিবীর যে মাঝখান, ঠিক আছে, এই যে আমি মধ্যপ্রাচ্যে আসলাম, এই মধ্যপ্রাচ্য সম্পর্কে আপনাদেরকে বেসিক যে নলেজটা এটা দেওয়ার চেষ্টা করব। তো মধ্যপ্রাচ্যের রাজনীতি আসলে জানতে হলে আপনাকে 3টা জিনিস জানতে হবে। ফার্স্ট হচ্ছে এখানে যে ইরান এবং হচ্ছে সৌদি আরব। সৌদি আরব হচ্ছে সুন্নি প্রধান একটা দেশ, আর ইরান হচ্ছে শিয়া প্রধান একটা দেশ। তো এই মধ্যপ্রাচ্যে আসলে 2টা গ্রুপ বা 2টা দল সবসময় আধিপত্য বিস্তার করতে চায়, এবং 2টা গ্রুপই আসলে মুসলমানদেরই দল বলা হয়ে থাকে। মুসলমানদের থেকে আসলে উৎপত্তি, একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে সুন্নি। তো এই সুন্নিদের নেতৃত্ব দিয়ে থাকে আসলে সৌদি আরব। আমাদের যে বাংলাদেশের মুসলমানরা তারাও আসলে সুন্নি মুসলমান। হ্যাঁ, অধিকাংশ হচ্ছে সুন্নি মুসলমান এবং সারা পৃথিবীতে সুন্নি মুসলমানই সবচেয়ে বেশি। আর যারা আসলে শিয়া মুসলিম তাদেরকে আসলে নেতৃত্ব দিয়ে থাকে হচ্ছে ইরান। হুম তো মধ্যপ্রাচ্যে আসলে দুটি দেশ আসলে পরাশক্তি বা অন্তত আঞ্চলিক যে আধিপত্য আছে এটা বজায় রাখতে চায় এবং এটা আস্তে আস্তে বাড়াতে চায়। ইরান চাচ্ছে আসলে শিয়াদের যাতে জনসংখ্যা যাতে বাড়ে, হ্যাঁ, এবং তাদের যে আশেপাশে মুসলিম দেশগুলো আছে যেমন ইরাক, সিরিয়া, ওমান, ইয়েমেন, এই দেশগুলো যাতে আস্তে আস্তে ইরানের যে একটা ব্লক এটার আয়ত্ত যাতে আসতে পারে, অর্থাৎ এই দেশের সরকারগুলো যাতে ইরানের বন্ধু বা শিয়া প্রেমী এরকম যাতে কোনো একজন গভর্নমেন্ট যাতে ওইসব দেশে আসে, এটা হচ্ছে ইরান চায়। আর এদিক থেকে হচ্ছে সৌদি আরব চায় হচ্ছে এই দেশগুলোতে সুন্নি কোনো সরকার বসুক, যাতে তারা প্রাধান্য বেশি পায়। সৌদি আরব এবং ইরানের মধ্যে সবসময় একটা চাপ উত্তেজনা কাজ করে, এবং আপনারা জানেন যে ইরাক এবং ইরানের মধ্যেও এর আগে যুদ্ধ হয়েছে যখন ইরাকে সাদ্দাম হোসেন ছিল। তো আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই তাহলে মধ্যপ্রাচ্যে 3টা শক্তি আসলে প্রভাব বিস্তার করতে সবচেয়ে বেশি চায়। তার মধ্যে একটা হচ্ছে ইরান, একটা হচ্ছে সৌদি আরব আর একটা হচ্ছে ইসরায়েল। তো ইসরায়েল এখানে প্রভাব বিস্তার করার আমেরিকা অর্থাৎ ইউএসএ প্রভাব বিস্তার করা একই কথা, কারণ আমেরিকা আসলে ইসরায়েলকে টিকিয়ে রেখেছে যে কারণে, সেটা হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যে আপনার ইসলামিক দেশগুলো দেখতে পাচ্ছেন, এই যে মিশর, সুদান, এরপর হচ্ছে ইথিওপিয়া, ইয়েমেন, ওমান, ইরান, তুর্কমেনিস্তান, তুর্কি, সিরিয়া, ইরাক, এই প্রত্যেকটা দেশকে মানে একটা চাপে রাখার জন্য বা এদের মধ্যে কোনো দেশ যাতে অনেক বেশি শক্তিশালী না হয়ে যায়, যারা আমেরিকার সাথে আসলে যুদ্ধ করার মতো সক্ষমতা অর্জন করবে, এটা আসলে আমেরিকা কখনোই চায় না। যার কারণে তারা এই ইসরায়েলের মাধ্যমে, ইহুদিদের মাধ্যমে এই ইসলামিক দেশগুলোকে সবসময় আসলে একটা চাপে রাখে, এবং তাদেরকে যথেষ্ট পরিমাণ উন্নতি করতে আসলে দেয় না, বিশেষ করে সামরিক খাতে। তো এই জন্য আসলে আমেরিকা তাদের ইসরায়েল যত বেশি অন্যায় করুক না কেন, আমেরিকা কখনো ইসরায়েলকে ধ্বংস হতে দিবে না। কারণ ইসরায়েল যদি আসলে ধ্বংস হয়ে যায় প্রাচ্য থেকে, তাহলে এখানে আমেরিকার প্রভাব একেবারেই কমে যাবে, এবং আমেরিকা আসলে এই অঞ্চলে প্রভাব বিস্তার করার মতো একটা দেশ আসলে খুঁজে পাবে না। যার কারণে আমেরিকা ইসরায়েলকে টিকিয়ে রেখেছে। সেকেন্ড হচ্ছে এখানে ইরান। ইরান হচ্ছে শিয়া প্রধান দেশ, পৃথিবীর সবচেয়ে বেশি শিয়া বসবাস করে ইরানে। এবং সেকেন্ড পজিশনে যদি আমি বলতে চাই তাহলে এখানে আছে আপনার ইয়েমেন, বাহরাইন, এই 2টা দেশ। এই যে বাহরাইন দেখতেছেন ইরানের পাশে, এই বাহরাইনে অনেক শিয়া আছে। এবং থার্ড হচ্ছে আপনার ইয়েমেনে। ইয়েমেন হচ্ছে যে কি আপনার হুতি বিদ্রোহী। আপনারা অনেকে নিউজে শুনছেন যে হুতি বিদ্রোহীরা আমেরিকার জাহাজে অ্যাটাক করছে, বা ফ্রান্সের জাহাজে অ্যাটাক করছে, ইসরায়েলি জাহাজে অ্যাটাক করছে। তো এই হুতি আসলে ইয়েমেনে বসবাস করে, এবং যে আপনারা সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগর। তো ইয়েমেনে যদি হুতিরা বসবাস করে থাকে তার পাশে হচ্ছে আপনার সাগর। তো ওই সাগর দিয়ে যখন আসলে এই রুট চলাচল করে, যখন জাহাজগুলো যায় আমেরিকার বা হচ্ছে ইউরোপিয়ান, তখন আপনার ইয়েমেন থেকে আসলে হুতিরা আসলে অ্যাটাক করে থাকে আর কি।
এবং এতে আসলে তারা একটা মেসেজ দিতে চায় যে তোমরা ফিলিস্তিনে বা গাজায় যুদ্ধ বন্ধ করো, তা না হলে আমরা তোমাদের জাহাজগুলোকে নিরাপদভাবে চলাচল করতে দিব না। এটা হচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহী, এবং এই হুতি বিদ্রোহীরা হচ্ছে আসলে শিয়াপন্থী এবং তারা হচ্ছে ইরানের মদদে, অর্থাৎ ইরানের পরিচালনা আসলে তারা চলে আর কি। এর পাশে আছে ওমান। ওমানের রাজধানী হচ্ছে মুসকাত, এবং এই ওমান হচ্ছে আসলে সুন্নি প্রধান একটা দেশ। আপনার এখানে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতস, UAE। অর্থাৎ আমরা যাকে সংক্ষেপে দুবাই বলে থাকি। তো এটি হচ্ছে একেবারে ইরানের সংলগ্ন একটা দেশ। তার পাশে আছে কাতার। এটি হচ্ছে আপনার মুসলমান যে সুন্নি দেশগুলো আছে তার মধ্যে আমি মনে করি একটা অন্যগুলোর থেকে অনেক ভালো একটা কান্ট্রি, কারণ এই কাতার সরকার অনেকবার ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবন্ধের জন্য মধ্যস্থতা করেছে। তারা অনেক চেষ্টা করছে, কিন্তু তারা আসলে পারে নাই, কারণ কাতার সর্বোচ্চ চেষ্টা করতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। এবং আমরা যে আল জাজিরা সম্পর্কে, যে আল জাজিরা নিউজ পোর্টাল সম্পর্কে আমরা জানি, ওটা আসলে কাতার। তার পাশে আছে বাহরাইন, শিয়া প্রধান দেশ। এবং এই যে কর্নারে আপনার যে দেশটা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের পতাকার মতো কিছুটা, ওটা হচ্ছে কুয়েত। তো এই কুয়েত সম্পর্কে আপনারা জানেন, যখন ইরান যুদ্ধ হয়েছিল, সাদ্দাম হোসেন কুয়েতে আসলে আক্রমণ করেছিল। ওই ইতিহাসগুলো তো আমি আজকে যাবো না। আর এটা আপনারা দেখতেছেন বিশাল একটা ভূখণ্ড সৌদি আরব। হ্যাঁ, তো সৌদি আরব এবং ইরানের মধ্যে এরিয়ার দিক থেকে আসলে সৌদি আরব একটু বড় ইরান থেকে, তবে দুটো দেশে আসলে কাছাকাছি কাছাকাছি আয়তনের একটা দেশ। আপনারা ইসরায়েলের পাশে যে দেশটা দেখতে পাচ্ছেন জর্ডান, একদম ইসরায়েলের গা ঘেঁষা। তো এই দেশটা বলতে গেলে আরব বিশ্বের মধ্যে সবচেয়ে জঘন্য একটা দেশ বর্তমানে। যারা ইসরায়েলের সরাসরি দালালি করতেছে এমন একটা দেশ হচ্ছে আসলে জর্ডান। এটা আসলে খুবই বেশি দুঃখজনক। আর তার পাশে আছে হচ্ছে সিরিয়া। এই সিরিয়া সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটা বেসিক তথ্য দিতে চাই, তা হচ্ছে বর্তমানে আপনারা গাজাতে যে যুদ্ধটা আপনারা দেখতে পাচ্ছেন, বা গাজাতে যেভাবে আপনারা ভিডিওতে দেখেন যে অনেকগুলো বিল্ডিং ম্যাসাকার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এবং অনেক মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে। এরপর হচ্ছে গৃহযুদ্ধের মতো একটা অবস্থা। আপনারা গাজাতে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেটা কিছুদিন আগে সিরিয়াতে হয়েছিল। অর্থাৎ ফিলিস্তিনের আগে কোন দেশকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে, যদি এটা এক বাক্যে বলতে হয়, সেটা হচ্ছে সিরিয়াতে। তো সিরিয়াতে এই দখলটা সিরিয়া এখনও টানতেছে, এবং সিরিয়াতে একটা দীর্ঘ সময় গৃহযুদ্ধ লেগেছিল এবং আবার লাগতে পারে, সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এই সিরিয়াতে গত 22 বছর যে সরকারটা ছিল সেটা হচ্ছে আসাদ সরকার। অবৈধভাবে ছিল, অর্থাৎ কোনো খিলাফতের কোনো সিস্টেমেও আসাদ সরকার ছিল না, অথবা কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারও না। আসাদ সরকার ছিল সম্পূর্ণভাবে ইরান এবং রাশিয়ার পরিচালনায়, তাদের সাহায্যে বসা একজন সরকার, যে কিনা অবৈধভাবে 22টা বছর সিরিয়াতে ক্ষমতা টিকিয়ে রেখেছিল। এবং সিরিয়াতে অনেকবার অনেক গোষ্ঠী আসলে বা জনগণ এটার বিরোধিতা করতে চেয়েছিল, বিদ্রোহ করতে চেয়েছিল। আসাদ তাদেরকে কঠিনভাবে প্রতিহত করে এবং হত্যা করে। আমাদের দেশে যখন কুখ্যাত শেখ হাসিনার পতন হয়েছে, তার কয়েক মাসের ভিতরে আসাদ সরকারের পতন হয়েছে। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে সম্ভবত এই প্রথম যে 1 বছরের ভিতরে 2টা স্বৈরাচার সরকার পতন হয়েছে। এবং সিরিয়ার পাশে আছে লেবানন, যেটা একদম ইসরায়েলের বর্ডারে। এই লেবাননের সাথেও মাঝখানে যুদ্ধ চলেছিল, যার রাজধানী বৈরুত, আপনারা জানেন। বর্তমানে আপনার এই যে হিজবুল্লাহ যাদেরকে বলা হয় আর কি, হিজবুল্লাহ হচ্ছে শিয়া মতাদর্শী একটা গোষ্ঠী, যারা হচ্ছে লেবাননে থাকে, যারা আসলে ফিলিস্তিনের জন্য আসলে লড়াই করেছিল এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছিল এবং তাদের নিরাপত্তার জন্য লড়াই করেছিল। সেই হিজবুল্লাহ গোষ্ঠী আসলে লেবাননে থাকে। তাহলে বর্তমানে যদি আমি আপনাকে বলি, 2টা সক্রিয় গোষ্ঠী, একটা হচ্ছে হুতি যারা থাকে ইয়েমেনে, আর আরেকটা গোষ্ঠী হচ্ছে হিজবুল্লাহ, তারা থাকে লেবাননে। এবং এই লেবানন থেকে ইসরায়েলে হামলা হয়, এরপরে ইয়েমেন থেকে আপনার ইসরায়েলে হামলা হয়, ইরান থেকে ইসরায়েলে হামলা হয়। ঠিক আছে, 3টা আপনার ফ্রন্ট থেকে আসলে হামলা হয়। আর আপনারা যে এখানে ইসরায়েল দেশটা দেখতে পাচ্ছেন, অবৈধ দেশ, এর ভিতরে আপনারা যে একটা দেশ দেখতে পাচ্ছেন ছিদ্র, এটা হচ্ছে আসলে ফিলিস্তিন। তো ফিলিস্তিনে সবসময় মনে রাখবেন, ফিলিস্তিনের 2টা পার্ট আছে বর্তমান ম্যাপ হিসাবে আসলে। তো বর্তমান ম্যাপ হিসাবে যদি বলতে হয়, আপনারা এখানে যে বড় অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম তীর। আপনারা অনেক সময় খবরে দেখবেন বলবে যে ফিলিস্তিনের পশ্চিম তীরে 3 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তো এই পশ্চিম তীরটা হচ্ছে আসলে আপনার যে এই পাশে যেটা আছে ওইটা। আর এখানে যে ছোট অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আসলে গাজা। এই গাজা সিটি। আমি একটু দ্রুত কথা বলছি, কারণ আমি স্লোলি কথা বললে ভিডিও অনেক লং হয়ে যাবে। তারপরে যে ছোট অংশটা দেখতে পাচ্ছেন গাজা, যার চারও কিনারা আসলে ইসরায়েল। এক পাশে হচ্ছে ভূমধ্যসাগর, আর এক পাশে হচ্ছে ইসরায়েল ব্লকেট দেয়া। তো এখানে যত ইচ্ছা তারা মারতেছে, কোনো বাধা দেওয়ার মতো আসলে কেউই নাই, দুঃখজনক ব্যাপার। এখানে আপনারা যে মিশর দেশটা দেখতে পাচ্ছেন, এই মিশরের এই যে অংশটা, ঠিক আছে, এই যে অংশটা, এখানে আপনারা যে দেখতেছেন চিকন একটা সাদা একটা অংশ, এটা হচ্ছে আসলে এখানে সাদা অংশ দ্বারা পানি বোঝানো হয়েছে।
এই যে চিকন আপনারা পথটা দেখতে পাচ্ছেন, এটাকে আসলে বলা হয় যে সুয়েজ খাল, অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খালটি আসলে বলা হয়ে থাকে সেটা হচ্ছে সুয়েজ খাল। কেন গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে সেটা আমি একটু পরেই বলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটস, কানাডা অর্থাৎ উত্তর আমেরিকার দেশগুলো। তো এখান থেকে যখন আপনার বিভিন্ন দেশের বা ইউরোপের যে জাহাজগুলো, বাণিজ্যিক জাহাজগুলো আপনার যখন মধ্যপ্রাচ্যে অথবা এশিয়ায় যখন আসে, তারা আসলে এই পথটা ইউজ করে। কীভাবে ইউজ করে? এখানে হচ্ছে আপনারা এই যে জিব্রাল্টার একটা প্রণালী আছে, এখানে এই যে মাঝখানে সাদা একটা লাইন আছে, অর্থাৎ এখান থেকে এভাবে এসে এই জিব্রাল্টার প্রণালী দিয়ে ঢুকে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখান দিয়ে এভাবে এসে ঘুরে এরপর আফ্রিকার উপরে দিয়ে এখান দিয়ে এসে আপনার এই যে মিশরের যে আপনার চিকন একটা লাইন দেখতেছেন, এখান দিয়ে আসলে খালটা দিয়ে আসলে জাহাজগুলো প্রবেশ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে লোহিত সাগর। এই লোহিত সাগর দিয়ে আপনারা এই গাড়িগুলো আসলে কী বলে জাহাজগুলো আসলে আসার পরে এখানে যখন ইয়েমেনের পাশ দিয়ে দেয়, তখন ইয়েমেনের হুতিরা আক্রমণ করে আর কি। অর্থাৎ মিশরের নিয়ন্ত্রণে আছে সুয়েজ খাল। এখান দিয়ে যখন আপনার জাহাজগুলো যায়, তখন তার যে একটা ট্যাক্স থাকে, এটা আসলে মিশর সরকার পেয়ে থাকে। এবং মিশরের একটা অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সুয়েজ খাল। এই সুয়েজ খালের অর্থ দিয়ে আসলে তাদের দেশটা চলে বলতে গেলে। এরপরে এখান দিয়ে হচ্ছে আপনার আরও গুরুত্বপূর্ণ যদি বলতেছে, আপনার এখানে তুরস্ক যে দেশটা আছে, এটা একদম ইসরায়েলের কাছাকাছি একটা দেশ। এবং তুরস্কের নিচে আছে সাইপ্রাস। এই সাইপ্রাস নিয়ে আসলে অনেক ইতিহাস আছে। অনেকে জানেন যে সাইপ্রাস নিয়ে আপনার তুরস্ক এবং গ্রিসের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল আপনার অনেক বছর আগে, যাকে আমি ওইদিকে আর যাবো না। এবং তুরস্কের পাশে হচ্ছে আপনার এখানে আর্মেনিয়া আছে আর আজারবাইজান আছে। তো খুবই দুঃখজনক একটা ব্যাপার, আজারবাইজানের সাথে ইরানের সাথে সম্পর্ক ভালো না। এবং আজারবাইজান একটা সুন্নি দেশ, তবে গাদ্দার একটা দেশ। এই আজারবাইজান থেকে আপনার গ্যাস এবং হচ্ছে যে কি খনিজ সম্পদ অনেক কিছু আছে, তারা আসলে ইসরায়েলে আসলে পাঠায় আর কি, ইসরায়েলে রপ্তানি করে। অর্থাৎ মুসলিম প্রধান দেশ হওয়ার পরও তারা মুসলমানদের বিরুদ্ধে তেল দিয়ে গ্যাস দিয়ে সাহায্য করছে। এবং বলা আছে, আমি এটা আসলে শিওর না, অনেক সোর্স থেকে পেয়েছি, এটা হচ্ছে এই যে পাইপলাইনটা দিয়ে আসলে ইসরায়েলে এই জিনিসগুলো আসে, সেটা হচ্ছে তুরস্কের উপরে। তো তুরস্ক আসলে মুখে অনেক প্রতিবাদ জানায়, বাট তাদের দেশের ভূখণ্ডের উপর দিয়ে ইসরায়েলের পাইপলাইন, তারা গ্যাস পাইতেছে, অথচ তুরস্ক চাইলে কিন্তু এই পাইপলাইনটা বন্ধ করে দিতে পারে, বাট করা নাই। তো এতক্ষণ আমার ভিডিও দেখে অনেকের মনে প্রশ্ন থাকছে যে ভাই প্রণালী বলতেছেন আপনি, বাট প্রণালীটা আসলে কি? তো আমি যদি আসলে সংক্ষেপে যদি আপনাকে বলতে চাই, প্রণালী হচ্ছে, ধরুন আপনাদের বাড়িতে আমি দুই পাশে মাটি রাখলাম, মাঝখানে হচ্ছে আমি একটা সরু পথ করলাম, যে পথ দিয়ে আসলে পানি যাতায়াত করবে, ঠিক আছে। তো ওই পানি যাতায়াতের পথটাকে আসলে প্রণালী বলা হয়, ঠিক আছে। তো আমাদের দেশে যে খালটা আছে, আপনি যদি উদাহরণস্বরূপ বলে আপনি ওটাকে প্রণালী কিছুক্ষণের জন্য ধরতে পারেন, বাট এটা যেহেতু আসলে সাইজে যেহেতু ছোটো, ওই জন্য এটাকে খাল বলা হয়। আর যেটা হচ্ছে যে কি মহাসাগর এবং সাগরের সাথে মানে কানেক্টেড এবং অনেক বড়, সেটাকে আসলে প্রণালী বলা হয়। তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি এখন সাদা একটা দাগ দেখতেছি, আপনারা এই যে ক্লিক করতেছি, এই সাগরটা মানে এই পথটা হচ্ছে আপনার একটা প্রণালী। এবং এটাকে বলা হচ্ছে হরমুজ প্রণালী। তো এটার পাশে এক পাশে হচ্ছে ইরানের মাটি, আর এক পাশে হচ্ছে ওমানের মাটি, ঠিক আছে। দুইটা পাশে দুই দেশের মাটি, আর মাঝখান দিয়ে একটা পানির পথ। তো এই পানির পথ থাকে এরকম, মানে যত পথ আছে পৃথিবীতে, এগুলোকে প্রণালী বলা হয়। যেমন হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে এখানে এটা হচ্ছে মরক্কো, আর এটা হচ্ছে স্পেন। মরক্কো হচ্ছে আফ্রিকার কান্ট্রি, স্পেন হচ্ছে আপনার ইউরোপ একটা কান্ট্রি। এবং এখানে নিচে আছে জিব্রাল্টার নামে একটা মানে স্বায়ত্তশাসিত একটা দেশ। এবং এই যে এখানে মাঝখান দিয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন সাদা একটা পথ, এই পথ দিয়ে হাজার হাজার জাহাজ আসলে প্রতিদিন যাতায়াত করে। তো এটা একটা প্রণালী, এটাকে বলা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এরকম আরও একটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে আপনার ইন্দোনেশিয়া। এই যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে যে প্রণালী, এটা একটা প্রণালী। তো যাক, আমি আশা করি আপনারা প্রণালী জিনিসটা কি বুঝতে পারছেন। তো সারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রণালী হচ্ছে আপনার কি হরমুজ প্রণালী, এবং এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হচ্ছে ইরানের হাতে। তো আমেরিকা যদি আসলে ইরানের উপর অ্যাটাক করে, ইরান যদি এই হরমুজ প্রণালীটা একদিনের জন্য যদি বন্ধ করে দেয়, তাহলে সারা বিশ্বের অর্থনীতি কলাপস করবে। কারণ এখান দিয়ে 30% মানে অলমোস্ট 30% তেল প্রতিদিন যাতায়াত করে। তো এই তেল কিন্তু আপনার এই যে খাওয়ার তেল না, ঠিক আছে। এই তেল দিয়ে আপনার সারা বিশ্বের যত কলকারখানা আছে, ওই কলকারখানাগুলো চলতেছে, ওইখান থেকে প্রোডাক্ট উৎপাদন হতেছে, এবং দিন শেষে তা আপনার এবং আমার হাতে আসতেছে। এখন একদিনের জন্য যদি আপনার অর্থনীতি যদি কলাপস করে, বা তেল যদি আসলে ফ্যাক্টরিগুলো না পায়, তাহলে আপনি চিন্তা করতে পারতেছেন একদিনের জন্য সারা বিশ্বের অর্থনীতি কিন্তু থেমে যাবে। এবং এই হরমুজ প্রণালী ইরান কখনোই পুরোপুরি বন্ধ করতে পারে নাই। এই প্রণালী বন্ধ করলে শুধু যে আমেরিকা ইসরায়েলে ক্ষতি হবে এমন না, ইরানেরও ক্ষতি হবে। কারণ ইরানের জাহাজগুলো আসলেই ইরান যে তেল রপ্তানি করে, সেগুলো এই পথ দিয়ে আসলে ইউজ করে, আসলে যাতায়াত করে। প্লাস হচ্ছে চায়না, ইরানের বন্ধু, এই চায়নার জাহাজগুলো আসলে এই পথ ইউজ করে
আপনার যাতায়াত করে। তো চায়নাও আসলে চায়না যে এই পথ দিয়ে আপনার একদিনের জন্য হলো আসলে বন্ধ হোক। তো ইরান অনেক সময় আসলে হুমকি দিয়ে থাকে যে তাদের উপর যদি বেশি কিছু করা হয় তারা হচ্ছে কি হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। তো এই হচ্ছে আসলে আমি আপনাদেরকে মধ্যপ্রাচ্যের ম্যাপ সম্পর্কে একটা ধারণা দিলাম। বেসিক্যালি যদি বলতে চাই, ইরান চাচ্ছে এখানে ইরানের প্রভাব বিস্তার করতে, সৌদি আরব চাচ্ছে সৌদিদের প্রভাব বিস্তার করতে। কারণ সৌদির ব্লকটা হচ্ছে সুন্নি ব্লক, ইরানের ব্লকটা হচ্ছে শিয়া ব্লক। তো অনেকে জানেন না যে শিয়া কারা সুন্নি কারা, মুসলমানদের ভিতরে এই গ্রুপগুলো কেন আসলো। তো শিয়া সুন্নি সম্পর্কে যদি আমি বলতে চাই, শিয়াদের আকিদা কী, সুন্নিদের আকিদা কী, তাদের ইতিহাস কী, আমাদের ইতিহাস কী, বলতে গেলে আসলে অনেক লং ভিডিও হবে। সেটা অন্য একদিন আপনারা যদি চান আমি অবশ্যই ভিডিওতে বলবো। তবে আজকে বলতেছি না, জাস্ট বেসিকভাবে বলতেছি যে শিয়া এবং সুন্নিদের মধ্যে আকিদার অনেক পার্থক্য আছে। এখানে ইরানের পাশ হচ্ছে আপনার আফগানিস্তান, আফগানিস্তানের পাশ হচ্ছে পাকিস্তান, দুইটাই সুন্নি প্রধান দেশ। তার পাশে হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাশে হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, আমাদের থেকে আসলে মধ্যপ্রাচ্য খুব বেশি দূরেও না। তো এই হচ্ছে আজকে আপনাদেরকে একটা বেসিক ধারণা দিলাম। আর ইসরায়েল এখানে টিকে আছে একমাত্র আমেরিকার কারণে। কারণ আমেরিকা যদি সহায়তা না করে, ছোট্ট একটা দেশ আসলে ইরান বা মুসলমান দেশগুলো আসলে একদিনে আসলে এই সৌদি আরব ইসরায়েলকে ধ্বংস করতে পারবে। জাস্ট একটা পারমাণবিক বোমা যদি আসলে মারে, অথবা ইরানের কাছে বা মুসলিম দেশগুলোর কাছে, সৌদির কাছে বা মিশরের কাছে যতগুলো আসলে মিসাইল আছে, একযোগে যদি হামলা করে, ইসরায়েল একদিনে আসলে একেবারে মাটির সাথে মিশে যাবে। বাট তারা এটা করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? কারণ হচ্ছে আমেরিকার কারণে। তারা যদি এখন ইসরায়েলের উপর যদি অ্যাটাক করে, তাহলে এখানে আমেরিকা এসে ওই দেশের উপর হামলা করবে। ঠিক আছে, আর আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বর্তমানে দেশ। রাশিয়া হচ্ছে শুধুমাত্র সামরিক দিকে হয়তো শক্তিশালী, বাট আমেরিকা সব দিকে শক্তিশালী, সামরিক, অর্থনৈতিক সব দিকে হচ্ছে আমেরিকা শক্তিশালী। এই জন্য আমেরিকাকে বিশ্বের সব দেশ ভয় পায় এবং তাদের কথা মতো আসলে চলতে হয়। ঠিক আছে, তা না হলে তারা নিষেধাজ্ঞা দেয়, তারা আপনাকে অনেকভাবে বিশ্বে কালার করবে, নিষেধাজ্ঞা দিবে, আপনাকে ক্ষতি করার সর্বোচ্চ চেষ্টা করবে। তো এই হচ্ছে আপনার বর্তমানে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি বা মধ্যপ্রাচ্যের যে ইসলামিক দেশগুলো, এরা যাতে আসলে শক্তিশালী না হয়, এরা যাতে আসলে আমেরিকা ইসরায়েলের জন্য যাতে হুমকি স্বরূপ না হয়, এই জন্য তারা ইসরায়েল রাষ্ট্রটাকে টিকিয়ে রাখছে। বলতে পারেন এটা আমেরিকার একটা দেশ, আমেরিকার একটা প্রদেশ বলতে পারেন। এই ইসরায়েলের মাধ্যমে তারা মুসলমান দেশগুলোকে আসলে একটা চাপে রাখছে। এটা হচ্ছে আসলে আমেরিকার রাজনীতি। এই জন্য আমেরিকা কখনো আসলে ইসরায়েলের কোনো ভুল কাজে বিরোধিতা করে না, কারণ তারাই চায় যে ইসরায়েল যে টিকে থাকুক। তো আমি আশা করি আপনাদেরকে যে বিষয়গুলো ক্লিয়ার করেছি, আমি ছোটোখাটো ইতিহাস বললাম, প্রত্যেকটা দেশ সম্পর্কে বেসিক ধারণা দিলাম, এবং হচ্ছে প্রণালী কী জিনিস সেটা আজকে আপনারা অনেকেই জানছেন। এরপর হচ্ছে সুয়েজ খাল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম, জিব্রাল্টার প্রণালী সম্পর্কে ধারণা দিলাম, এবং মধ্যপ্রাচ্যে যে শিয়া সুন্নি এবং ইসরায়েলের প্রভাব বিস্তার সম্পর্কে বললাম। দেন হচ্ছে আপনাদেরকে লেবাননের যে হিজবুল্লাহ একটা গোষ্ঠী আছে ওটা সম্পর্কে বললাম, ইয়েমেনের এই যে হুতি বিদ্রোহীরা আছে সেটা সম্পর্কে বললাম। আর লাস্ট একটা যদি আপনাদেরকে বোনাস হিসেবে একটা যদি আপনাদেরকে ইনফরমেশান দিয়ে থাকি, সেটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কী। অনেকেরই মনে প্রশ্ন আসে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কী। আকাশ প্রতিরক্ষা হচ্ছে কোনো দেশ যখন আপনাদের দেশের উপর যখন মিসাইল হামলা করবে, ওই মিসাইলটা আপনাদের দেশের ঘরবাড়ি অথবা সামরিক কোনো স্থাপনায় আঘাত হানার আগে আকাশে ধ্বংস করে দেওয়ার পদ্ধতির নাম হচ্ছে আকাশ প্রতিরক্ষা। ধরেন আমাদের দেশের উপর ভারত আমাদের দেশের উপর একটা মিসাইল অ্যাটাক করলো। এখন ওই মিসাইল অ্যাটাকটা আপনারা দেখতেছেন যে ঢাকা শহরের উপর ওই মিসাইলটা পড়তেছে, আকাশে দেখা যাইতেছে। এখন আমাদের দেশে যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, তাহলে কি হবে? আমাদের দেশ থেকে মানে মাটি থেকে একটা মিসাইল আকাশের দিকে যাবে এবং ওই আকাশে গিয়ে ওইটাকে টার্গেট করবে। তো টার্গেট করার পরে দুইটা মিসাইল আসলে আকাশে ধ্বংস হয়ে যাবে, তাদের মধ্যে সংঘর্ষ হবে, ধ্বংস হয়ে যাবে। তো এইভাবে করে আসলে ইসরায়েল নিজেদেরকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে টিকিয়ে রেখেছে। দেখা গেছে তাদেরকে 200টা মিসাইল মারলে 180টায় তারা প্রতিহত করতেছে, এটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। আর খুবই ব্যাড নিউজ হচ্ছে আমাদের বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে। অর্থাৎ কোনো দেশ থেকে যদি আমাদের বাংলাদেশে যদি একটা পাথরও যদি কেউ যদি মারে, সরাসরি এটা এসে আপনার গায়ের উপর আঘাত করবে। আটকানোর মতো কোনো ব্যবস্থা আমাদের দেশে নাই। তো আশা করি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি আপনারা বুঝতে পারছেন। এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে রাশিয়ার S-400, ঠিক আছে, S-300, এবং হচ্ছে আমেরিকার প্যাট্রিয়ট থার্ড, এবং হচ্ছে ইসরায়েল হচ্ছে আয়রন ডোম, ঠিক আছে, যেটা তারা নিজেরা তৈরি করছে। তো এটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এবং আমি খোলা কণ্ঠে আসলে বললাম, জানি না আমার ভয়েসটা আপনাদের কেমন লাগছে। ভুল ত্রুটি যদি পেয়ে থাকেন সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিয়মিত যদি আপনারা এই ওয়াল পলিটিক্স নিয়ে যদি ভিডিও চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। প্লাস হচ্ছে আমার এক্সপ্লোর উইথ আইমান এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি ফেসবুকে আসলে সবসময় ভিডিও দিব না, এটা ভিডিও দেওয়ার জায়গা না। আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমি ইউটিউবে ভিডিও দিব। তো আপনারা আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কমেন্ট বক্সে ওটার লিঙ্ক দিয়ে দিব।
তো এই ছিল মধ্যপ্রাচ্য নিয়ে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। খোদা হাফেজ।